সবাইকে স্বাগত জানাই চ্যানেলে আসার জন্য। কেমন আছো তোমরা? আমি প্রীতম বলছি। আমার প্রিয় পরিবার, সাবস্ক্রাইবার্স, আশা করি তোমরা অনেক ভালো আছো। এখন তোমাদেরকে শোনাবো অবরুদ্ধ নিষিদ্ধের ৮২তম পর্ব। লেখিকা তেজস্মিতা মুর্তজা। দারুণ একটা পর্ব। তো চলো আর বেশি কথা না বলে শুরু করা যাক। মিস ক্যাথারিন খানিক আগে দম আটকে ফেলেছিলেন কান্নার চোটে। কেননা তিনি দেখাতে চাইছিলেন না তার ভেঙে চুরে কান্না আসছে। মেহজাবিন হাসল এতে। তার একটুও কান্না পাচ্ছে না। পাওয়ার কারণ নেই। তার সন্তান তার পাশেই আছে। তার নামের সাথেই আছে। সন্তানকে সঙ্গে নিয়ে সে হয়েছে মাহেজাবিন আমির। আমজাদ সাহেব এক আউলিয়ার গল্প বলতেন। তার নাম মনসুর হল্লাজ। লোকটা পাগল ছিল, এমনটা লোকে বলতো। তিনি নাকি ছিলেন মূলত আল্লাহর পাগল। ঘর সংসার দুনিয়াবি আয় সব ছেড়ে রাস্তায় বেরোলেন নিঃস্ব এক পাগল হয়ে, আল্লাহকে সম্বল করে। আর কিছু নেই তখন তার। এ অবস্থায় একদিন গাছের নিচে অবচেতন হয়ে পড়ে থাকার কালে এক আলোর দুটি সামনে এসে দাঁড়ালো এক ঝলক। দুটি থেকে কেবল একটি শব্দ ভেসে এলো, আনাল হক। অর্থ হল, আমিই সত্য, আমিই রব। আলোর দুটি ফুরিয়ে যেতেই মনসুর উঠে বসলেন। কোথাও নেই সেই আলোর দুটি, কোথাও নেই আল্লাহর নূর। এই বিরহ সইবার মতো নয়। তখন কেবল মনসুরের কাছে রয়ে গেল আলো থেকে ছুটে আসা দুটো শব্দ, আনাল হক। প্রেমিকের কাছ থেকে প্রেমিকা হারিয়ে গেলে সচরাচর দেখা যায় প্রেমিক পাগল হয়েছে। তার কাছে প্রেমিকা নেই। আছে বুক পকেটে লুকানো প্রেমিকার একখানা রংচটা ফটো, অথবা একখানা হাতে কাজ করা রুমাল। এই তার সম্বল, শেষ স্মৃতিচিহ্ন। মানুষ প্রেমের বিরহ সইতে প্রেমের স্মৃতিকে আপন করে। মনসুর হল্লাজের কাছে আল্লাহর প্রেমের একমাত্র শেষ সম্বল বা স্মৃতিচিহ্ন হিসেবে ছিল আল্লাহর নূর হতে নিঃসৃত পানি, আনাল হক। তিনি সেটুকুকে মৃত্যুর পর অব্দি জবানে জপেছেন। লোকে এসব জানল না। শিরকের অপরাধে তাকে বন্দি করা হলো। শুলে চড়িয়ে 5 খণ্ড করা হলো। খণ্ডগুলো জ্বালিয়ে ভস্ম করা হলো। তবু সেই ছায়ের ভেতর থেকে ধ্বনি আসে, আনাল হক। অন্তুর গর্ভে বাচ্চা এসেছিল, অন্তু জানতে পারেনি। জয় আমির এক দানব পুরুষ। তার সেসবের হিসেব থাকেনি। টকবগে নারী পুরুষ আরেকটি প্রাণের উদ্ভাবক হতে পারে খুব সহজে। সে অন্তুকে কখনো জোর করে কাছে পেলে সকালে খুব জিতে যাবার খুশিতে পৌরুষ তেজে বুক ফুলিয়ে বেরিয়ে গেছে। কিন্তু অন্তুর গর্ভ তা মানবে কেন? অন্তু একদিন টের পেল তার ঋতুস্রাব চলছে না। সে রিমি হতে পারে না। নিজের সন্তানের খুনি অন্তু হতে পারে না। এই সন্তান তার জীবনের শেষ অবলম্বন হতে পারে, যেখানে সে বাপ ভাই পরিবার সহ সকল আশ্রয়হীনা। এই সন্তান জয় আমিরের সবচেয়ে বড় শাস্তি হতে পারে, যখন এই সন্তানের ভাগ কেবল অন্তুর থাকবে। কিন্তু অন্তুর সন্তানকে হারাতে হলো। কিন্তু সে মানতে পারল না। তার সন্তান পরিণত হয়েছিল না বলে নাম পায়নি। বংশের রক্ত তো পেয়েছিল। রক্তের নাম আমির, শেষ আমির। অন্তু নিজের অন্তু ও আরমিনকে ত্যাগ করে মাহজাবিন হবার কালে সেই ছোট্ট আমিরকে নিজের সাথে নিয়েছে। সন্তানকে মা কখনো আলাদা রাখতে পারে না। তার সন্তান নেই। সন্তানের রক্তের নামটুকু রয়ে গেছে কাছে। যতদিন অন্তুর শ্বাস চলবে, এই নাম তার নামের সাথে থাকবে। মিস ক্যাথরিন খেয়াল করলেন এখন গভীর রাত। এরকম অনেকগুলো সমন্বিত নিশীথের গল্পই তিনি শুনতে শুনতে চলমান সময়কে ভুলে বসছেন। তিনি অনেকক্ষণ পর নিজেকে সামলে শুধু জিজ্ঞেস করলেন, মাহাজাবিন, তুমি ভালো কেন বাসলে না জয় আমিরকে? মাহাজাবিন মৃদু হাসল, ম্লান আনমনা হাসি। তার সন্তান গর্ভে ধারণ করেছি। তাকে আমি কতবার ভরসা করে বসেছি। এর অপরাধ কি কম লাগছে আপনার কাছে, যে ভালোবাসার কথা বলছেন? ম্যাডাম কেমন করে যেন ডাকলেন, মেহজাবিন। হুম। তার কোনো ফটো আছে? দেখতে সে কেমন বলতে পারো? কিভাবে বর্ণনা করলে আমার কাছে? আমি কেন ছটফটিয়ে যাচ্ছি এক পাপিষ্ঠ পুরুষকে দেখার জন্য? মেহজাবিন হাসে। চলুন দিনাজপুর। পাটোয়ারি বাড়িতে তার জন্য বরাদ্দ কামরার দেয়াল জুড়ে অনেকগুলো ফটো লাগানো ছিল। আজও আছে বোধহয়। হাতের বাহু খসে পড়ার মতো যন্ত্রণা উঠল। রক্ত বোধহয় বেরিয়ে এলো ব্যান্ডেজের ভেতরে। উড়ুতে ভর সইছিল না একদম। তবু অন্তুর শরীরটা পাঁজা কোলে করে তুলে নিয়ে সিঁড়ি বেয়ে ওঠে সে। 21 বছর আগে উল্টো ঘুরে নেমে গিয়েছিল এই সিঁড়ি ভেঙে। সেদিন সে ছিল জয়নাল আমিরের কোলে।
আজ তারই কোলে তার অদৃষ্টের তুলে দেওয়া আমানত। গলা শুকনো খটখটে, পানি পান করতে পারলে হতো। বারবার ঢোক গিলতে চেয়েও লালা পায় না মুখ। সে সব ভুলে যাওয়া জয় আমির। তবু কোন সাহসে ভেতরটা আজ এই বাড়ির ওপর চরম অধিকার বোধ আর আকাঙ্ক্ষায় ভরে উঠছে। তার পরিচয়, তার রক্ত, ভিটে মাটি, যা তাকে ২ যুগ আগে পর করেছে খুব নির্মমভাবে। এছাড়া তাকে খুব তাড়াতাড়ি এই আমানতকে সঙ্গে নিয়ে হোক অথবা ফের একলা ফেরারি হতে হবে এসব ছেড়ে। এই টান ভালো না। সে জাবেদ ও হুমায়রার মাঝখানের সদস্য ছিল। তার জন্য বরাদ্দ আলাদা কক্ষ হয়েছিল না। দাদু বলতো, তুই আর কিছুটা বড় হলে সম্পত্তি থেকে বহিষ্কার করবো তোকে। তোর মতো শয়তান আমার সম্পত্তির ভাগ পাবে না। তাই কোনো ঘরও দেয়া হবে না তোকে। তাহলে আজ বউকে নিয়ে কোন কক্ষে উঠবে সে? তার একটা কক্ষ আছে অবশ্য। সেখানে মাস্টার সাহেব তাকে পড়াতে এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন। বিছানায় চটা চটা ধুলো, ভ্যাপসা গন্ধ, ঘন মাকড়সার চাল, আলো বলতে আধখানা মোমবাতি, অভিজাত্যে রমরমা সেগুন কাঠের আসবাবের রং ময়লা হয়ে গেছে। এক টানে চাদরটা তুলে ফেলে দিয়ে এক হাতে ওড়নাটা বিছিয়ে অন্তুকে শোয়ালো তার ওপর। তার গলার ওড়না শুকনো রক্তে শক্ত হয়ে আছে। শার্টটা খুলে অন্তুর শরীর ঢেকে দিয়ে অনেকক্ষণ তাকিয়ে রইল। জিজ্ঞেস করল না কিভাবে এসব হয়েছে। তা শোনার জন্য যে শক্তি ভেতরে প্রয়োজন তার এক আনাও নেই। ফজরের আজান হবে খুব শিগগির। শরীরটা তো ভালো না, উরুতে রক্ত ঝরছে। আর্মস্লিংসে জিপেই খুলে ফেলে দিয়েছে কোথায়। অন্তুর পাশে একটু জায়গা নিয়ে শুয়ে পড়ল। খোলা শরীরে বাহুর ব্যান্ডেজের নিচে জমে ওঠা রক্ত দেখা যাচ্ছিল স্পষ্ট। শ্বাস পড়ছে হাঁপানি রোগীদের মতো। আজকের আগে জয়ের এই অস্থিরতা কেউ দেখেনি কখনো। অন্তু উঠতে চায়। উঠো না, শুয়ে থাকো। অন্তু শার্ট ছেড়ে দিয়ে ওড়নাটা টেনে তুলে শরীরে পেঁচিয়ে খুব কষ্টে উঠে বসে। উঠতে মানা করলাম না? আমার অবাধ্য হয়ে সুখ পাও? আর কোথায় গুলি লেগেছে? লাগেনি, শুতে বলছি আমি। পুলিশের গুলি খেয়েছেন? জয় চোখ বুজে হাসল। তোমার পুলিশেরাই পৌঁছে দিয়ে গেল এখানে। খুব শক্তিধর আপনি? না, কে বলে? বিশাল লম্বা শরীর, পরনে শুধু সাদা লুঙ্গি, টান টান হয়ে শুয়ে আছে খাটের এধার ওধার অব্দি। লুঙ্গির ওপরে রক্তের ছোপ ভেসে উঠেছে। অন্তু আস্তে আস্তে লুঙ্গিটা উরুর কিছুটা উপরে তুলল। কালো কুচকুচে লোমে ভর্তি পা, রক্তে ব্যান্ডেজ ভিজে উঠেছে। আশ্চর্য মানুষ। এ অবস্থায় তার ভর বয়ে কিভাবে দোতলায় তুলে এনেছে ভাবার বিষয়। চুপচাপ শুয়ে আছে, শুধু শ্বাসের ওঠানামা ভয়াবহ অস্বাভাবিক। কি ভাবছে কে জানে। কিছু ভাবছে এটা নিশ্চিত। অন্তু ব্যান্ডেজের ওপর আঙুল চালায়। জয় সেই আঙুলগুলো আলগোছে ধরে ফেলল। আমাকে নরকে পাঠিয়ে আমার সন্তান নিয়ে বাঁচতে চাওয়া, এই ছলনার ব্যাখ্যা দাও, সকাল হবার আগেই। অন্তু একবার তাকায়, আবার জয়ের ক্ষত দেখে বলে, ৩টা মাস পেটে করে ঘুরলাম আমি, আজ ঘণ্টাখানেকের মাঝেও আপনার সন্তান হয়ে গেল। জয় হাসে। তুমি কে? ওর বাপের দাসী। সঙ্গে সঙ্গে অন্তুর মলিন মুখটাতেই আত্মমর্যাদার ক্ষোভ ফুটে ওঠে। মুখ শক্ত, নাক শিউরায়, ফিরিয়ে নেয় জয়ের দিক থেকে। সেই শক্ত অবয়বে এক ফোঁটা শীতল তরল থুতনিতে ঠেকে। জয় আলতো হাসে। আজও এত আত্মহংকার? এখানেই কি মরণ হয়নি জয় আমিরের? জয় লুঙ্গির পেছনে গোজা পিস্তলটা খুলে এনে ধীরে ধীরে গুজে দেয় অন্তুর হাতের মুঠোয়। নাও, এত পাপ করলাম তোমার কাছে, বদলা নিলে না তো? আজ মেরে দাও, দেরি করো না। দেরি করলে গুলি চালাতে পারবে না। স্যুট। একটুও মিথ্যা নয় আবদার। অন্তু স্পষ্ট দেখে জয় আমিরের চোখে অসহনীয় যন্ত্রণা ও মৃত্যুর পিপাসা। পিপাসার তো কারো পিপাসা মিটিয়ে দেওয়া কখনো শাস্তি হতে পারে? অন্তু জয় আমিরকে সর্বোচ্চ শাস্তিপ্রাপ্ত অবস্থায় চোখ ভরে দেখার আকাঙ্ক্ষা রাখে। সারেন্ডার করবেন আপনি পুলিশের কাছে? না। ঢোক গিলে মাথা নাড়ে। আইন না, বেআইনের পূজারি আমি। আইনে বন্দি করতে তুমি পারবে না ঘরবালি। মেরে দাও, না হলে সঙ্গে চলো, কসম, নয়তো আমি মেরে দেবো তোমায়। আমি কোথাও যাচ্ছি না। অন্তর নিষ্ঠুর জবাবেও কিসের এক সুপ্ত উৎসাহ হৈ হৈ করে ওঠে জয়ের কণ্ঠে। তো কি, থাকবে এখানে? ব্যবস্থা করব, মেরামত করাবো বাড়ি।
কোথায় নিয়ে যাবেন আমায়? কারাগারে? জয় অন্তুকে টেনে এনে বুকের ওপর ফেলল। কিছুক্ষণ অন্তুর দিকে তাকিয়ে থেকে বলল, কারাগারে কে যাচ্ছে? আমির পরিবারের ছেলে কারাবন্দী হয় না। এটা জেদ করার সময় না। আমি ছাড়া গতি কি তোমার? মিছে অহংকার। তোমারটা সত্যি? পাপ করতে যার ভয় নেই, সে বন্দিত্বকে এত ডরায় কেন? অন্তুকে জোর করে নিজের সাথে লেপ্টে ধরে রেখে বলল, চুপ, চুপচাপ শুয়ে থাকো কিছুক্ষণ। একটু ঘুমাতে দাও, নয়তো এখানেই মরে যাব। সত্যি বলছি। শরীরে প্রচণ্ড ব্যথা, আর এখানেও। বুকে ইশারা করে জয়। দুজনের কি কাঁদা উচিত? হাওমাও করে। জীবনের এ পর্যায়ে এসে কোথাও কি দুজন মিশে গেছে এক দিগন্তে? দুজনের অসহায়ত্ব, অনিশ্চিত ভবিষ্যৎ, সম্পর্কের পরিধি, হারানো সম্পদ। আজ জয়ের চাওয়া মতো দুজন দুজনের ওপর হেলান দিয়ে দাঁড়ানো কাঠি। কিন্তু আর কতক্ষণ? অন্তুর শরীর এতটাই খারাপ, সে জয়ের বুকের ওপর ঘুমিয়ে পড়ল। প্রতিবাদ ও প্রতিরোধের সাধ্য মানসিকতা সে হারিয়েছে। নিস্তেজ মুখটা পড়েছিল ঠিক জয়ের বুকে থাকা রূপলি লকেটটার ওপর। জয় অন্তুকে বিছানায় শুইয়ে অন্তুর শরীরের ওপর অর্ধেকটা শরীর তুলে ঘাড়ের নিচে হাত ঠেকিয়ে মুখ উঁচিয়ে শোয়ে। একটুও যেন ছোঁয়া না লাগে শরীরের সেই খেয়াল রাখল। পাছায় ঘুম ভেঙে যায়, কিন্তু চেইনটা গিয়ে পড়ে রইল অন্তুর বুকের ওপর। একখানা ওড়নার তলে অন্তুর নমনীয় চোখ মাতানো সুন্দর দেহখানা। জয় বেহায়ার মতো দেখে নজর বুলিয়ে। একটু অস্বস্তি হয়। এটা আরমিন, তাকে এভাবে দেখতে নেই। পরক্ষণে মনে পড়ে তার বউ, বিয়ে করা বউ। জয়ের মনে পড়ে কবুল বলার মুহূর্তটা। সে তো রবে ভরসা রাখে না, কাজে আলহামদুলিল্লাহ কবুল বললেও সে বলেছিল কবুল। আজ আরও কিছুক্ষণ চোখ দুটো ভরে বউকে দেখে সে অস্ফুট স্বরে উচ্চারণ করে, আলহামদুলিল্লাহ। বুকের ব্যথা কিসের? তার হাত নিষ্পিস করে উঠল। অন্তুকে তুলে এক্ষুনি কিছুক্ষণ বুকের সাথে মিশিয়ে রাখা দরকার। সূর্যের আলো আজ নিশীথের অন্ধকার দূর করার পর যে দিনটার আলো ফুটবে, সেই দিন কি হবে? দুজন কে কোথায় থাকবে? সময় কি থামতে পারে না? সময়ের উচিত ক্লান্ত হয়ে এখানেই থেমে যাওয়া। আর কতকাল চলবে আর গ্রাস করবে নিজের গহ্বরে অসংখ্য মুহূর্তের চাহিদাকে? তার নিচের বলতে কেউ নেই যে তার সাথে সম্পর্কে বাঁধা। একজন এই মেয়েটা, বিয়ের সম্পর্কে বাঁধা। সঙ্গে সঙ্গে অন্তুর ঘাড়ের ওপর মুখ ডুবিয়ে দিয়ে চোখ বুঝল। শক্ত করে জড়িয়ে নিল। উড়তে রক্ত উড়তে রক্ত তখনও চুইয়ে যাচ্ছে বোধহয়। তীরের ফলার মতন সরু ব্যথা। তবু সে ঘুমিয়ে পড়ল। প্রথমবার, শেষবার, একবার। সে অন্তুকে বুকের সাথে মিশিয়ে নিয়ে শেষ নিশীথ প্রহরে বুকের ভেতর মরণসম হাহাকার নিয়ে ঘুমিয়ে পড়ল। দুজনের শরীর সেদিন রক্তাক্ত। বুকে সন্তান হারানোর ক্ষত, অনিশ্চয়তায় মোড়ানো এক শেষ রাত্রির প্রহর। মাঝখানের এক জীবনের বিরোধিতার প্রাচীর উপেক্ষা করে ঘুমানো দুই মানব মানবীকে দেখল শেষ রাতে উড়ে এসে ব্যালকানির কার্নিসে বসা দোয়েল পাখিটা। দুটো শীষ দিল সে। তাতে কেমন ঘোর বিষণ্ণতা। দোলন সাহেব জানেন এমপিকে খুন হামজা করেছে। এমপির লাশ মাটি হলো ফজরের সময়। জানাজায় উপস্থিত হয়নি হামজা। এমপির ওখান থেকে মাঝরাতে বাড়ি ফিরে তার মানসিক ও শারীরিক দুই অসুস্থতাই বেড়েছে। জয় হাসপাতাল থেকে পালিয়েছে, এটা সে জানল সকাল ৮টায়। কিন্তু সে যে দুদণ্ড বসে চিন্তায় মাথা খারাপ করবে যে জয় পালিয়ে সোজা আমির নিবাসে চলে গেছে কিনা, সেই সুযোগ তাকে দেওয়া হলো না। থানা পুলিশ এসে বসল। হাতে তাদের কয়েক টুকরো কাজ। হামজার ইচ্ছে করলো নিজেকে টেনে হিঁচড়ে দুই টুকরো করতে। তার শরীরের পক্ষাঘাতগ্রস্ত অবস্থা এতটা মারাত্মক পর্যায়ে চলে গেছে। সেদিন হাত অবশ হয়ে আসায় অ্যাসিডের বোতল ভেঙে পড়েছিল ভিকটিম বডির পাশে। সেটা অপসারণ করার সময় হামজা পায়নি। পেলেও তার প্রায় প্যারালাইজড হাতের পেশির সঙ্গ দিত না। কাঁচ খুঁটে তুলতে সূক্ষ্ম স্নায়ু উদ্দীপনার প্রয়োজন পড়ে। পুলিশ জিজ্ঞেস করল, কাজের টুকরোগুলো চিনতে পারছেন? কাজের টুকরো বিশেষত্ব কি, যেটা চেনা থাকা উচিত আমার? বিশেষত্ব আছে বলেই তা আমাদের হাতে বয়ে আপনার বাড়ি অবধি এসেছে মেয়র সাহেব। বাহ, কথার আকার আকৃতি মজবুত লাগছে দেখি। এই কদিনে যা মারপ্যাচ আপনি ও জয় আমির মেরেছেন, তা আমাদের মুখের শক্তি বাড়িয়েছে বইকি। হামজা গোপনে দীর্ঘশ্বাস ফেলল। তার অস্থিরতা বাইরে এসে যাওয়ার উপক্রম। প্রেশার বাড়ছে, খুব বাড়ছে। হামজার মনে হচ্ছে চারপাশে 4টে চীনের মহাপ্রাচীর তার পিঠ থেকে গেছে। আপনার বাড়ি সার্চ করতে চাই। ওয়ারেন্ট আনেননি? ঠিক আছে, খুব বেশি সময় হয়নি যে এমপি সাহেবের মরার।
এত তাড়াতাড়ি ওয়ারেন্ট আনা যায় নাকি? তবে আনা যেতে ততক্ষণ সময় আপনি পেলেন ধরুন। হামজা গেড়ে বসে রইল। মারারটা এমপির। হামজার ক্ষমতার সীমাবদ্ধতা এখানে। সে বুঝল, ওই কাচের টুকরোর কোনো এক টুকরোতে নিশ্চিত তার ওয়ার্কশপ গোডাউনের লেভেল লাগানো আছে। আঠার ফলে কাচের ওই টুকরোটুকু অক্ষতভাবে ভেঙেছে। রউফ কায়সারের হাতে পড়লে এক মুহূর্তে বের করে আনবে সব। বড় ঘর সার্চ করা হবে। ঠেকানোর উপায় নেই। তাকে নজরে রাখা হবে অবশ্যই। তার সীমানা থেকে একটা ছেলেও এদিক সেদিক বেরোলে তার পিছু নেবে পুলিশ। অনুসরণ করে যাবে আমির নিবাসে। জিতে যাবে আরমিন। সে ফুরিয়ে যাবে এক মুহূর্তে। তাহলে এবার কি হবে? জয় ফেরারি আসামি। গত রাত থেকে মিসিং। এতক্ষণে ক্রস ফায়ারের হুকুম জারি হয়নি কি? হামজার অবস্থা দুপুর হতে হতে এত খারাপ হলো, ডাক্তার বাড়িতে এনে বাড়িতেই হার্ট মনিটরিং সহ গোটা শরীর অবজারভেশনে রাখা হলো। ডাক্তার জানালেন, পুরোপুরি প্যারালাইজেশন যেতে হামজা সাহেব যদিও বা কিছুটা সময় পেতেন, কিন্তু উনি যা ট্রমা ও মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন, খুব বেশি দিন আর এইটুকু সক্ষমতাও থাকবে না। খুব দ্রুত পক্ষাঘাতে চলে যাচ্ছে প্রতিটা অঙ্গ। তুলি শুধু ভাবে, কতটা অপরাধের সাজা হিসেবে তরতাজা বলবান হামজার দেহ নিথর হয়ে উঠছে। এ কী ধরনের শাস্তি? মৃত্যু সেসবের তুলনায় সত্যিই নগণ্য। এমনও কিছু অবস্থা রয়েছে, এই যে হামজার শ্বাস চলবে, এর চেয়ে ভয়াবহ শাস্তি এখন আর কিছু নেই তার জন্য। ডাক্তার আজ হামজাকেও জানিয়ে দিলেন, তুমি সম্পূর্ণ অকেজো হতে চলেছ। নো মুভমেন্ট, অনলি ব্রেথ। হুইল চেয়ার, অন্যের সহায়তায় জীবন ধারণ, মেরুদণ্ডহীন পড়ে থাকা। হামজার চোখে তখনও অবিশ্বাস। মনে দুনিয়া ধ্বংসের আকাঙ্ক্ষা, কিন্তু শরীরে অক্ষমতা। আরমিন তার সঙ্গে কি করে ফেলেছে? বিকেল হয়ে গেছিল। জয়ের ঘুম ভাঙল না। নেশার প্রভাব ও রক্তপাতে শরীর অবসন্ন। শীতের দিনেও এসি চালিয়ে ঘুমানো জয়ামির ২১ বছরের অবরুদ্ধ বাপের ভিটায় ঘামে ভিজেও কিসের ঘুম যে সেদিন ঘুমালো। অন্তু সেদিন লম্বা সময় ধরে জয়ামিরকে দেখল। সে কখনোই এত খেয়াল করে জয়কে দেখেনি আগে। কখনো তাকাতে রুচি হয়নি। অন্তুর মনে হলো, এই যে অভিজাত্যে মোড়ানো বাড়িখানা, এর সাথে লোকটার চেহারার মিল গভীর। ভ্রুতে অভিজাত্য, কালো ঠোঁটে, গভীর চোখে, মুখের গড়নে, ঘন চুলে, কঠোর সুদর্শন চেহারা। কিন্তু সেই আভিজাত্য ঢাকা পড়েছে নোংরা ব্যক্তিত্বের আবরণে। বিকেলের পর জাগল জয়। চোখ কচলে জড়ানো কণ্ঠে বলল, ডাকোনি কেন? ডেকে কি? ঘুমাচ্ছিলেন আপনি? অন্তর দুটো ওড়নাতেই রক্ত মাখা। সে মুখ ধুয়েই ঘোড়াহাটের মোড় থেকে খাবার কিনে আনল। পুলিশ চারদিকে ছড়িয়ে গেছে। এখানে আসতে খুব বেশি সময় নেবে না। এভাবেই আপনি বাইরে গেছিলেন? পুলিশের চোখে পড়ি না বলে খারাপ লাগছে? লাগছে। জয় ঠোঁট বাঁকিয়ে মৃদু হাসে। ঘুম থেকে ওঠার পর শরীরে দ্বিগুণ ব্যথা। লুঙ্গির ভাঁজে গুজে রাখা মোড়ানো কাগজটা বের করে কিছুটা পাউডার হাতের উপর নিয়ে উন্মত্তের মতো নাক দিয়ে শুষল। ব্যথায় কাতর অন্তু চেয়ে বসল। আমি নেব, আমাকেও দিন। জয় মাথা নাড়ে। হিরোইন, পাক দেহে নাপাক সুস্থে নেই। সেটা আপনি হলে? আমি বৈধ, তাই তুমি এখনো পাক। আমি না, ধর্ম বলে। ওটাই সবচেয়ে বড় অধর্ম। হলো, আমি ধর্ম অধর্ম খুব একটা বুঝি না। হাঁ করো। খাবো না। আজ অবাধ্য হবে না। ভেতরে আর জায়গা নাই কারো অভিযোগ রাখার। ওটা তো আপনার প্রিয় ছিল। তখন জায়গা খালি ছিল। আজ ভয় পান? ভয় না, ব্যথা। ব্যথাকেই তো ভয় তাহলে। পেলে কি ব্যথা পাওয়া না যায় আমার জন্য? যার জন্য মানুষকে ব্যথা দেওয়া সহজ, সে ব্যথা পাবে কেন? যতদিন ব্যথা দেওয়া সহজ ছিল, ততদিন ব্যথা লাগতো না। এখন কঠিন মনে হয়? এত প্রশ্ন করো না। খাবারটুকু খাও। ওষুধ কে দিয়ে গেছে? দুটো নার্স আছে। কার হুকুমে? অন্তু জবাব দেবার আগেই জয় কেমন অদ্ভুতভাবে ছটফট করে উঠে ঠোঁটে আঙুল চেপে মাথা নাড়ল। সে জবাব শুনতে চায় না। অন্তু বলতে চাইছিল ওরা নিজেরাই আসে, অন্তুর ওপর দয়া করে। আজ জয়ের মুখের কোথাও একরত্তি রসিকতা নেই। অসহনীয় ব্যথা গম্ভীরতার রূপে মুখটায় ছেপে আছে। ওরা দুজনই কাজটা করেছে? চারজন। কখন আসে ওরা? আজও আসবে? আসলে সন্ধ্যার পর আসবে।
জয় আর প্রশ্ন করে না। অন্তু সামান্য খায়। জয় তার চেয়েও কম। খেলে বমি পাচ্ছে। মাথায় একটা ঝিমুনি ধরে গেছে। জয় আমির নামটা জানতে চায়নি একবারও, যে কে তার প্রাণ ভোমরা কিনেছে। আপনি জিজ্ঞেস করলেন না কে এসেছিল আমের নিবাসে? জিজ্ঞেস করিনি যখন বলতে চাইছো কেন? সহ্য করতে পারবেন কিনা এই ভয় পাচ্ছেন? আমার সহ্য ক্ষমতাকে আন্ডার এস্টিমেট করো না। আপনি কাঁপছেন জয় আমির। জয় অপ্রস্তুত হয়। শক্ত মুখে তাকায় ঠিকই, কিন্তু কাতর এক ঢোক গেলে একটু পর কেমন করে যেন জিজ্ঞেস করে, কে এসেছিল? অন্তু কিচ্ছু বলে না। দুজন শুধু কয়েক মুহূর্ত দুজনের চোখের দিকে তাকিয়ে থাকে। অন্তুর শক্ত মুখটা বেয়ে টুপ টুপ করে জল গড়ায়। জয় চোখ নাক খিঁচে মুখ ফেরায়। সে বিশ্বাস করবে না, একটুও না। আরমিন সবসময় চেয়েছে হামজার ব্যাপারে জয়কে ভড়কাতে। আজও চাইছে। জয় বোকা নয়। সে বিড়বিড় করল, অপবাদ দিস না আরমিন, অপবাদ না। অন্তু সুখে চোখ বোঝে। কৃতজ্ঞতায় অন্ধ কাঙাল জয়ামিরের চোখে তার দেবতার জন্য এই ঘৃণার দ্বিধা অন্তুর ভেতর থেকে এক মুহূর্তের জন্য সমস্ত ব্যথা লাঘব করে দেয়। জয় পাথরের মতো নিথর বসে রইল। নার্স দুটো এসেছে। জয় তাদেরকে ওপরে নিয়ে আসে। তারা ভয় পাচ্ছিল। ওভাবেই আরমিনকে সেদিনের সেবাটুকু দিল। জয় বলল, আরও দুজন ছিল আপনাদের সাথে। আমি তাদের সঙ্গে দেখা করতে চাই। চলুন। অন্তু শুধায়, কোথায় যাচ্ছেন? জবাবে অন্তুর কপালে একটা গাঢ় চুমু খেয়ে জয় বেরিয়ে যায়। অন্তুকে বলার সুযোগ দেয় না। আপনার দোহাই লাগে মেয়র সাহেবের কিছু করবেন না। মেরে ফেলবেন না ওনাকে। অনুরোধ আমার। আপনি শুধু সারেন্ডার করুন, বাকিটা আমার। নার্সগুলো চেনে কারা হামজার সাথে এসেছিল সেদিন। জয় পাটোয়ারি বাড়িতে ঢুকল। তখন 12টা ছুঁই ছুঁই। সে মূল ফটক দিয়েই ঢুকল। তখন পুলিশ আশপাশে নেই বোধহয়। ফটক আটকে দেবার পর পাটোয়ারি বাড়ি একখানা সংরক্ষিত দুর্গের মতোই। জয় সোজা উঠে যায় দোতলায়। দরজা খুলে তুলি জয়কে দেখে আপ্লুত হয়। জয়ের সাথে 4জন নার্স। তুলির ধারণা এদেরকে হামজার দেখভালের জন্য এনেছে জয়। হামজা বসার ঘরের সোফায় বসা। তাকে হাঁটা চলার ওপর রাখা হয়েছে। ডাক্তার প্রেসার মাপছেন। আশপাশে বসে আছে 6টা ছেলে। জয় নার্সদের থেকে জেনে নেয় কে কে গেছিল হামজার সাথে। হামজা জয়কে যতটা অস্থির হয়ে দেখল, জয়ের দৃষ্টি হামজার ওপরে ঠিক ততটাই স্থির, অটল। নার্সগুলো কি করে জয়ের সাথে এসেছে? হামজার রক্তচাপ হুড়হুড় করে বাড়তে লাগলো। কেমন করে ঢোক গিলল সে। আর জয়, কোথা থেকে আসছিস রে? কোথায় ছিলি? জয়ের জবাবের অপেক্ষা না করে স্পিগমো ম্যানোমিটারের আর্মবাগটা বাহু থেকে ঝেড়ে খুলে ফেলে উঠতে চায়। মেরুদণ্ডে উদ্দীপনা নেই। ধরে উঠিয়ে দিলে সে এসে জয়ের সামনে দাঁড়ায় ব্যাকুল হয়ে। শরীরটা থরথর করে কাঁপে। বিক্ষিপ্ত শ্বাস ছেড়ে বলে, আগে এখানে আয়। শক্ত করে চেপে ধরে জয়কে বুকের সাথে। কিছুক্ষণ পর বলে, তোর হাতের আর্মস্লিং কই? কোথায় ছিলি রে সারা রাত? কিছু খেয়েছিস? দেখি, পায়ের হাল দেখি। জয় কাঠের আসবাবের মতো দাঁড়িয়ে রইল। বুকের ব্যথা হৃদস্পন্দন হয়ে ছুটছে। কথা বলছিস না কেন? কি হয়েছে? কি বলতে চাস? কি বলবি তুই হামজাকে? হ্যাঁ, অমন করে দেখছিস কেন? জয় শুধুই অপলক হামজাকে দেখে যায়। হামজার কলিজাটা কাটা মুরগির মতো ছটফট করে উঠল। জয় একটা বারও ভাই বলে ডাকেনি। অথচ সে বাড়িতে ঢোকার সময় ফটকের সামনে থেকে গলা ফাঁড়তে ফাঁড়তে ঢোকে। হামজা বিস্ময়ে কয়েক কদম পেছায়। শরীর থরথর করে কাঁপে তার। তার কি মরে যাওয়া উচিত? জয়ের চোখের ভাষা কি বলছে? ওটা কি ঘেন্না? জয় হাঁটু মুড়ে বসে ওড়নায় মোড়ানো মৃত ভ্রূণটা মেঝের ওপর মেলে রেখে উঠে দাঁড়ায়। রিমিটা যে কোত্থেকে দৌড়ে এসে পাগলের মতো ওটার ওপর পড়ে কেঁদে উঠল। হামজা আরেকটু পেছায়, ঠিক যেমনটা সাপ দেখলে মানুষ পেছায়। জয় তখনও নজর সরায়নি। ওটাই ভয়। হামজার ভয় হয় জয়ের চোখে চোখ রাখতে। ভ্রূণটার দিকে তাকিয়ে হাঁটু শিথিল হয়। ধূপ করে বসে পড়ে সোফার উপর। তুলি রিমির পাশে বসে একবার ভ্রূণটা দেখল, আবার ভাইকে। তার চোখ ভরে ওঠে। আরমিনের হয়ে সে এবার সাক্ষ্য দেবে, হামজার বিরুদ্ধে দেবে। কিন্তু সাক্ষ্য চাওয়ালি সেই হতভাগী কোথায়? নার্স ও মহিলা ডাক্তারটার গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। কাঁপতে লাগলো তারা। জয় দুটো ছেলেকে বলল,
বড় ঘর থেকে পিটবুলগুলোকে নিয়ে আয় তো। সে নিজের রুমে গিয়ে সেই কুড়াল টানল। পিটবুল চারটে প্রায় আজ সপ্তাহখানেক না খাওয়া, গলার দড়ি ওদের যেন ধরে রাখতে পারছিল না। তাদের মালিক তাদেরকে ছোট থেকে মাংস খাইয়ে পালন করেছে। শুকনো ভ্রূণের দলাটা উপাদেয় খাবারের মতো লাগছিল। একটি বুল হাত থেকে ছুটে দৌড়ে আসে ভ্রূণটার দিকে। জয় মুহূর্তের মাঝে কুড়াল তুলে এক কোপ মারল বুলটার ঠিক ঘাড় বরাবর। ফিনকি দিয়ে রক্ত ছুটে গায়ে পড়ে মাথাটা আলাদা হয়ে জয়ের পায়ের কাছে পড়ে। সেটার উপর পা দিয়ে দাঁড়িয়ে জয় নার্সদের দিকে দেখিয়ে ছেলেদেরকে বলল, ওদেরকে মামার ঘরে নিয়ে যাবে, তার আগে কাপড় চোপড় মুক্ত কর। আমি চাই না ওদেরকে খেতে বুলগুলোর কোনো সমস্যা হোক। এমনিতেই একটা সঙ্গী হারিয়েছে ওরা, তার জন্য আমি দুঃখিত। নার্স তিনটে কাঁপছিল। একজন এর মধ্যে দৌড়ে পেছনের দিকে ছুটতেই জয় থাপা মেরে পেছন থেকে চুলের মুঠি ধরে টেনে এনে মেঝের ওপর ছুঁড়ে ফেলল ছেলেদের দিকে। কাপড় চোপড় খুলে নে রে, দেরি করিস না। ছেলেরা নিজেদের পরিণতি নিয়ে চিন্তিত। তারা বুঝতে পারছিল না কি করা উচিত। জয় পশুর মতো গর্জে উঠল, যা বললাম করো হে ভেড়ার চুদারা, সারা রাত নাই আমার হাতে। তুলি উঠে এসে জয়ের সামনে দাঁড়ায়। পাগল হয়েছিস তুই? কী সব হচ্ছে বলতো? তোরা এমন কেন? জয় আলগোছে তুলিকে বুকের সাথে চেপে ধরল। নোংরা দৃশ্য দেখা থেকে বাঁচালো নাকি সান্ত্বনা দিল জানা নেই। ওদের কান্নাকাটিতে ভরে উঠল ড্রয়িং স্পেস। হামজা নীরব দর্শক। সে ঘটমান পরিস্থিতি নয়, সে দেখছে জয়কে। জয় তুলির মাথায় হাত বুলিয়ে দেয়। রিমি ভ্রূণটাকে চোখ ভরে দেখল। পাশে যা হচ্ছে তাতে তার অবাক হবার নেই। একটা মেয়ে এসে জয়ের পা দুটো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। আমায় ছেড়ে দিন, আমার বাচ্চা আছে ঘরে, সেদিন ওই কাজ না করলে উনি মেরে ফেলতেন আমাদেরকে। তো মরে যেতি, আজও তো মরতেই হচ্ছে, তবু কাজটা করার ছিল না। মেয়েটার মুখের ওপর কষে এক লাথি মেরে এগিয়ে দিল ছেলেদের দিকে। মেয়ে তিনটিকে সম্পূর্ণ উলঙ্গ করে হুমায়ুন পাটোয়ারির শোবার ঘরে ঢুকিয়ে দেওয়া হলো। জয় পিটবুলগুলোর দিকে তাকিয়ে সামান্য মাথা নেড়ে শুধু ইশারা করতে ওরা ঢুকে পড়ল। বাইরে থেকে দরজা লাগিয়ে দেওয়া হলো। মাংস ছিঁড়ে খাওয়া, টানা হেঁচড়া, চিৎকার, ছুটতে যাওয়ার প্রয়াস, ঘর এলোমেলো হওয়া, কাচের আসবাব ভাঙা, নারী কণ্ঠের আর্তনাদ, সকল আওয়াজ একত্র হয়ে গা ছমছমে পরিবেশ তৈরি হলো। সবাই নিশ্চুপ দাঁড়িয়ে, নিঃশ্বাস বন্ধ সবার। মহিলা ডাক্তারটা ঠক ঠক করে কাঁপছে তখন। জয় কুড়ালের কোপে তার হাত দুটো কেটে নিয়ে রেখে দিল হামজার সামনে, সেন্টার টেবিলের ওপর। রক্তে কাজটা ঘোলা হয়ে গেল। হামজা দেখল শরীর থেকে আলাদা হয়েও নড়ছে হাত দুটো, গলগল হয়ে রক্ত ঝরছে। শুধু হাত দিয়ে গর্ভপাত করানোতে হাত কাটল জয়। সহায়তা করায় কুকুরের খাবার হলো নার্স। সে যে নির্দেশদাতা, আয়োজক, জয় তার সঙ্গে কি করবে? খুব চিৎকার করছিল মহিলা। জয় তার চুল ধরে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে দেয়ালের সাথে কষে এক বাড়ি মারল মাথাটা। মাথার করটি বোধহয় গুঁড়ো যদি নাও হয় তো থেতলে গেল। চিৎকার বন্ধ, পরিবেশ ঠান্ডা। ওদিকের চিৎকার ও বুলের গর্জন ও দাঁতের ঘর্ষণের শব্দ তখনও আসছে। আরমিন কখনো মুখটাও দেখায়নি কাউকে। গর্ভবতী আরমিনকে অনাবৃত করে গর্ভপাত করিয়েছে নার্সগুলো। জয়ের চোখে আবছা হয়ে ভেসে ওঠে বহু বছর আগের একটা দৃশ্য। একটি গর্ভবতী নারী, কয়েকটি পুরুষ। হামজার সাথে যাওয়া ছেলেদের ওপর সেই পুরুষগুলোই ভেসে উঠছিল কিনা। জয় পাগলের মতো খুবলে ধরে এনে পায়ের নিচে করল একজনকে। গলার ওপর পাড়া দিয়ে বলল, আমার জন্য নাকি জান দিতে পারিস রে তোরা? সবাই কেন মিথ্যা আশ্বাস দিস বলতো আমায়? কাঁচা গাছের কোড়ের মতো কুড়াল তুলে কুপালো ছেলেটাকে। ছিন্ন ভিন্ন হয়ে গেল মানব দেহটি। মাংস রক্ত ছিটে ছুটে একাকার হলো। জয় জোরে শ্বাস ফেলেও তখনও জিজ্ঞেস করছে, থামালি না কেন তোরা সেদিন মেয়রকে? বললি না কেন জয় আমিরের ছেলে ওটা? তোরা জানিস না কেউ নাই জয়ের? বাপ নাই, চাচা নাই, মা নাই, ভাই, একটা ভাই নাই রে জয় আমিরের। ওরা তোদের সামনে মেরেছে না আমাকে? কত কি নিয়েছিস আমার কাছে, দেইনি তোদের? আমায় কি দিলি? চারজনকে ঘরের মেঝেতে কুপিয়ে কয়েক খণ্ড করে ফেলে রাখল। কারো হাত ঝুলে রইল, কারো বুক ফেড়ে যাওয়ায় হৃৎপিণ্ড দেখা যাচ্ছিল। কান কেটে আলাদা হয়ে পড়ে রইল একটা। তুলি বমি করে ভাসিয়ে দিল। জয়ের শরীর রক্তে চুপচুপে, দাঁত টকটকে লাল। পেটে রক্ত গেছে অবশ্যই। পেট মুচড়ে এলো রিমির। সবশেষে হামজার ডাক্তার, যে ডাক্তার মানুষ
সেও বমি করে ফেলল অসুস্থ দৃশ্যে। তুলি দৌড়ে গিয়ে কোয়েলের রুমটা বাইরে থেকে আটকে দিয়ে এলো। জয়ের হাতের ব্যান্ডেজ থেকে গলিয়ে রক্ত পড়ছে তখন। সে কুড়ালটা ছুঁড়ে মারে, মেঝের টাইলস ভেঙে যায়। খোঁড়াতে খোঁড়াতে হামজার সামনে এসে দাঁড়ায় জয়। জিন্না কোথায়? হামজা জবাবহীন। রক্তে ভেজা জয়কে সে বহুবার দেখেছে। আজ হামজার বিরুদ্ধচারণের রক্ত গায়ে মেখে এসে দাঁড়িয়েছে জয়। তবু জয়ের কণ্ঠস্বর ভঙ্গুর, স্থির। মানুষ বিশ্বাস ও ভরসার কাছে হেরে গেলে সমস্ত শক্তি অর্থহীন হয়ে পড়ে। জয় এত তাণ্ডব হামজার কথা মতো কাজ করা সামান্য পেয়াদাদের ওপর করল। কিন্তু রাজার সামনে এসে সে শুধু নিস্তেজ কণ্ঠে হিসেব চায়। আবার শুধায়, কোথায় জিন্না? কবে সরিয়েছ ওকে? আমার তো জানা দরকার কতদিন যাবৎ তোমার পালিত কুকুরের কাজ করে আসতেছি। জয়! শাসি উঠল হামজা। স্পর্ধা বেশি হবে না তোর আমার সামনে। জয় অনড় হয়ে দাঁড়িয়ে রইল। হামজা উঠে গিয়ে জয়ের সামনে দাঁড়ায়। মেরে ফেলবি আমায়? মার না, মার। তোর মনে হয় আমি ধোকা দিয়েছি তোকে? তুই আমায় ধোকা দিয়েছিস। তুই নিমকহারাম জয়। তুই তোর পথ ভুলে গেছিস। জয়ের কাষ্ঠল বুকে সজোরে হাত মারল হামজা। তুই ভুলে গেছিস আমরা কে? আমরা কি? আমাদের গন্তব্য, জীবনরেখা কেমন? আমরা কোথা থেকে উঠে এসেছি? সব ভুলে গেছিস। এই কথা ছিল না তোর আমার। কে জিন্না? তুই কে? তোর পরিচয় কি? আজ তোর বউয়ের সাথে দুটো দিন বাপের ভিটায় উঠে বাপের বেটা হয়ে গেছিস জয়। আমিরের বেটা হয়ে গেছিস তুই। মার, আরও লোক মার। ওদের মারলি কেন? ওদের মারলি আমাকে মারবি না? কেটে নে, আমার হাত দুটোও কেটে নে। এই হাতেই মেরেছি জিন্নাকে। মার কোপ। কত জোর তোর হাতে দেখি, কত জোর তোর হাতে দেখি জয়। এক কোপে হামজার হাত কেটে পড়ে যাওয়া চাই। রিমি বিস্ময়ে কেঁপে উঠল। হামজার চোখের তারায় টলমলে মতন ওটা কি? অশ্রু? নিজের সন্তান হারানোতেও এই অশ্রু স্থান পায়নি লোকটার চোখে। হামজা জয়ের সামনে নিজের হাত দুটো মেলে ধরে। এই দেখ, দেখ, এই দুই হাতে তোর ছোট্ট হাতের মুঠো চেপে ধরে আমি তোকে দুনিয়ায় চলতে শিখেছি। আজ তোর হাত খুব শক্ত, খুব অস্ত্র চালাতে শিখেছে, শত্রু দমন করে নিজের জন্য জায়গা বানাতে শিখেছে। আমি আমি তোকে হাতে ধরে সেই শক্তি দিয়েছি। নয়তো সালা তোর মতো এতিমকে কবেই ভুখা দুনিয়া গিলে খেয়ে বমি করে ফেলতো। তুই জানিস না দুনিয়াকে, যে মারতে জানে না তাকে মরতে হয়, যার পিছুটান থাকে সে ধ্বংস হয়। তোকে টিকিয়ে রাখার দায়টা আমার এই দুই হাতের ছিল সেদিন। আজ নেই। তাকিয়ে দেখ নিজেকে। এক টুকরো জীবনের নেশা তোকে কোথায় নিয়ে এসেছে। জয়, জয়, তোর আমার মতো মানুষদের পিছুটান থাকতে নেই। বলিনি তোকে আমি? আজ তুই বড় ন্যায় অন্যায় বিশ্বাস ভরসার গুণগান গাইতে জানিস দেখি। সেদিন আমি আমার এই দুই হাতে তোর পেট ভরানোর জন্য রক্তমাখা পয়সায় দুমুঠো চাল কিনে এনেছি। সেদিন এই অভরসা জাগেনি তোর এই হাতের ওপর? খুব বড় হয়ে গেছিস তুই। নিজের সংসার গোছাতে আমার সঙ্গ ছাড়তে তোর খুব বেশি দ্বিধা বাকি নেই ভেতরে। অথচ আমায় দেখছিস, আমি আজও মোহহীন, সঙ্গহীন, সংসারহীন, পরিচয়হীন ও নামহীন। আমার একটা পরিচয় আছে, আমি তোর হামজা ভাই। আজও তোকে নিয়ে আরও কিছু দূর চলতে লড়াই করছি। যেখান থেকে উঠে এসে যা যা সহ্য করে তুই আমি আজ এখানে এসেছি না, সেখানে তোর বংশ পরিচয় না। হামজার বুকটা পেতে দেওয়া ছিল তোকে আড়াল করে দুনিয়ার উপযুক্ত করতে। হামজা দম টেনে নিয়ে চিৎকার করে উঠল। আমি তোকে না হারাতে এই দুনিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারি। তোর বউ, সন্তান, ভাই, এমন আর কি। বুঝেছিস তুই? আমার পথে পরিবার আসতে নেই। আমি তোকে ছোটবেলা থেকে বুঝিয়ে আসছি, পাপীরা পাপে বিরতি দিলে তারা ধ্বংস হয়ে যায়, বিবেক তাদের মৃত্যু। দেখ আজ কোথায় দাঁড়িয়ে তুই আমি। আর কত ক্ষয় করে থামবি? একটা বার বুকে হাত দিয়ে দেখলি না তোর জন্য কতখানি জায়গা এখানে রেখে দিয়েছি। আমার কেউ নেই কোনো কুলে। তোকে হারাবো কোন সাহসে? বলে দে, বলে দে। দুজনের মাথার উপরে ফাঁসির দড়ি দেখছিস? চল ঝুলে পড়ি, চল আমার সাথে। জয় পর্বতের মতন অটল, চোখ দুটো রক্তের মতন টকটকে লাল, থুতনি ও বুক তীর তীর করে কাঁপছে। চোখ দুটো শুধু বিক্ষুব্ধ হামজাকে দেখছে। তুই পরিবার চাস জয়? পরিবার তোর আছে? পরিবার থাকলে কেউ তোর মতো জয় হয়? 21 বছরের আগে পরিবার হারানো এতিম পরিবারের ওপর দায়বদ্ধতায় হামজাকে মারতে এসেছে। ছে হ্যাঁ, হামজাকে তোর বউ না চিনুক, তুই চিনিস না? হ্যাঁ, তুই তোর বউকে বলিসনি হামজা তোর বাপ? তোর পরিবার তোকে ধুকে ধুকে মরার জন্য এই ক্ষুধার্ত দুনিয়ায় একলা ফেলে সেই কবে চলে গেছে? বলিসনি তুই তাকে? জয় ওপর নিচ মাথা নাড়ে।
ক্ষণকাল পর বলে, তুমি বুঝবে না আমার রক্তের কদর। এটাই তো স্বাভাবিক। তুমি আমার রক্তের কেউ না। হামজা নিস্তব্ধ হয়ে তাকিয়ে থাকে, চোখে অবিশ্বাস, বুকে কাঁপছে ঠক ঠক করে। আমি তোমার ভালোবাসার হিসেব বুঝতে পারি নাই আজও। তুমি আমায় আপন করলে আমার পরিবার আর রক্ত থেকে আমারে ছিঁড়ে নিয়ে। এভাবে রক্ত জন্ম মোছা যায় না, বোঝো না? না, না রে জয়, কি করে বুঝবো বলতো? আমার তো রক্ত আর জন্ম পরিচয় নাই। তোদের মতন জমিদারি পরিচয় আর বড়লোকি রক্তের নাম তো আমার নাই। জয়কে যেন একটুও স্পর্শ করল না হামজার হৃদয় বিতারক বাক্য দুটো। সে নিষ্ঠুর কষায়ের মতো হামজার কলারটা ধরে এক ঝাঁকুনি মেরে দাঁত পিষে গর্জে ওঠে। তুমি জয়কে খুঁজলে, জয়ের ভেতরটা বুঝলে না। তুমি যেই হাতে জয়কে বাঁচিয়ে রাখলে, সেই হাতে কি করে মেরেও ফেললে। জয় বুকের মাঝখানটায় আঙুল রেখে খোঁচায়। তুমি কখনো এখানটায় হাত রেখে টের পাবার চেষ্টা করছো এখানে কি চলে? তুমি তোমার পরিবারকে চেনো না অব্দি। চিনলে জানলে তুমি পরিচয় ছেড়ে দিতে? যেখানে এই লালিত পরিবারের পরিচয় নিজের নামের সাথে লাগিয়ে আর 34টা বছর বেঁচে ফিরতেছ। হামজা পাটোয়ারি, হামজা পাটোয়ারি। আর আমি আমার পরিবারের চোখের সামনে রক্তে ডুবে যাইতে দেখা জয় আমির। তুমি আমায় শেখাবে না আজ। আজ তুমি আমার রক্তের কেউ হলে তোমার হাতের সাধ্যি হতো না আমার রক্তকে এতটা অবহেলা করার। তুমি বললে না আমি জিন্নাকে কেন খুঁজেছি চিরকাল। আজ জিন্না হলে আরমিনের গর্ভ থেকে ওর চাচাতো ভাইয়ের রক্তের দলা ওভাবে ছিঁড়ে এনে মাটিতে ফেলে আসতে পারতো না। বিশ্বাস করো। ওই দেখো পড়ে আছে তোমার জয় আমির। দেখো দেখো, এই যে, এটা দেখছো না? বিশাল লম্বা দাঁড়িয়ে আছে না? এই খোসার ভেতরে জয় আমির নেই, থাকে না। পুরুষ নিজের বীর্যের সাথে বয়ে যায়। এবার রক্ত দলাটুকু দেখো আর ভাবো জয় আমির তোমার বদৌলতে কোথায়। দেখাবো, হ্যাঁ? দেখবে? কলিজাটা চিড়ে দেখাই এইখানে কি চলতেছে জয়ের। একটা মজার কথা শুনবে? জয় পুরোপুরি অমানুষ হতে পারেনি। আজও কখনো কখনো হৃৎপিণ্ডটা লাফায়, ঠিক মানুষের মতন। টের পাও? হামজার শরীরটা কেমন ভর ছেড়ে দিল। জয়ের মুখে চোখে হাত ছোঁয়ায় হামজা। হাতে পিস্তল গুজে দিতে দিতে জয়ের সামনে হাঁটু ভেঙে বসে পড়ে। পিস্তলের মুজেল টেনে বুকের সাথে তাক করে বলে, গুলি চালা। তোর চোখের ঘৃণা আমার দেখতে নেই। একদম এইখানটায় চালা গুলি। খুব ছটফট করছে এখানে। চালা তো জয়, থামিয়ে দে ছটফটানিটা। খুব অসহ্য বুঝলি, চালা না রে। জয় পিস্তলটা এক আছাড় মারল মেঝের ওপর। নিজের বুকের ওপর তর্জনী আঙুল রেখে বলল, এই যে এখানকার হিসেবটা আছে না, এটা খুব একপেশে। হয় এখানে চেপে জড়িয়ে ধরতে হয়, নয় আঘাত হানতে হয়। তুমি পারো দুটোই। আমার জন্য একটাই সই। জয় এক কদম করে পেছায়। আমি যখন আঘাত পেলাম, শেষবারেও তোমার কাছে এসে উৎসব করে গেলাম, কিন্তু তোমার বেলায় তুমি আমায় পাবে না। হামজার মেরুদণ্ড ভেঙে আসে। সে মেঝের ওপর উপুড় হয়ে জোরে জোরে শ্বাস নেয়। শরীর অবসন্ন হয়ে গেল নাকি? কেমন করে যেন ডাকে, জয়, শোন ভাই, জয়। রেমি ছুটে আসে জয়ের দিকে। এই, কোথায় যাচ্ছেন আপনি? আরমিন কোথায়? কোথায়? কেমন আছে? জয় হাসে। আমার কবুতরগুলো দেখবেন, ওরা দিনে 4 বার দানা খায়। 2 সপ্তাহ পর পর ওদের বাসাটা পরিষ্কার করতে হয়। তুলিকে বলল, তোর একটা বিয়ে দেওয়া দরকার ছিল। পাখির ডিম ঘুমাচ্ছে নাকি রে? জেগে উঠে আমায় খুঁজলে বলিস জয় আমির তীর্থে গেছে, খুব তাড়াতাড়ি ফিরবে। তুলি ডুকরে উঠল। বাইরে তখন বাঁশির আওয়াজ, অনেকগুলো পায়ের চলাচল, ফটকে ধাক্কাধাক্কি। মাইকে পরিচিত কিছু বাক্য আসছে। জয় আমির, আমরা জানি আপনি ভেতরে আছেন। সারেন্ডার করুন। পালানোর চেষ্টা করলে গুলি চালাতে বাধ্য হব। পালাতে পারবেন না। চারিদিক থেকে ঘেরাও করা হয়েছে আপনাকে। জয় এক টুকরো হাসে। তরু তো এলো না দেখা করতে। রাগ করেছে নাকি? একটু ফ্যাচ ফ্যাচ করে না কাঁদলে জয় যেতে পারছে না তো। জয় চারপাশে খোঁজে তরুকে। তরুর ঘরটার দিকে তাকায়। ওখান থেকে বেরিয়ে আসার কথা। চোখ ছলছল করবে বলে মাথাটা নিচু করে বেরোবে। ঘরটা বাইরে থেকে আটকানো। কোয়েল খুব কাঁদছে আর দরজা ধাক্কাচ্ছে ভেতর থেকে, কিন্তু তরুর কোনো সাড়া শব্দ নেই। মেয়েটার অভিমান তীব্র। আজ সে চলে যাচ্ছে বাড়ি ছেড়ে। তবু অভিমান ছেড়ে একটা বার এসে হু হু করে কেঁদে উঠল না। রক্তে মাখামাখি লুঙ্গি দেখল একবার, খুলে যাবার উপক্রম।
তাই মুড়ে আবার শক্ত করে গিট্টু দিল। হামজা উঠেই কিভাবে যে উন্মাদের মতো দৌড়ে রুমে যায়, ফিরে আসে পাসপোর্ট ও ভিসা নিয়ে। জয়ের হাত চেপে ধরে। জয়, চল, চল আমার সাথে, তাড়াতাড়ি। জয় শান্ত স্থির দাঁড়িয়ে বলে, কোথায়? মেরে ফেলবো একদম শুয়োরের বাচ্চা। চুপচাপ যা বলি কর। এখন আর কিভাবে তোকে এয়ারপোর্টে পৌঁছে দেব? হেলিবন্দর দিয়ে ভারতে ঢুকবি। আয় আমার সাথে জয়, আয় আমার সাথে, আয়। রিমি, একটা প্যান্ট নিয়ে এসো। পশুর মতো গর্জে উঠল। যাও। লুঙ্গি খুলে প্যান্ট পরে জয়। লোহার ফটক ভাঙতে একটু সময় লাগবে। প্রাচীর অতিরিক্ত উঁচু, তার উপর কাঁচের টুকরো সুরক্ষা। কিন্তু বেশিক্ষণ এভাবে ঠেকানো যাবে না তো। হামজা জয়ের হাতটা মুঠো ছাড়া করে না, ধাক্কায় জয়কে। বেরিয়ে যা, যা যা, পেছন ফিরে তাকাবি না। জোপের কোল দিয়ে একদম গিয়ে উঠবি উপজেলার বাইরে। খবরদার, মেইন রোডে উঠবি না। জয় চুপচাপ দেখে হামজাকে। হামজা অধৈর্য হয়ে তাড়া দিল, যা শুয়োরের বাচ্চা, যা। হাত ধরে টেনে হিঁচড়ে লম্বা বারান্দা পেরিয়ে সিঁড়িঘরের কাছে যায়। জয় উদ্ভ্রান্তের মতো পিছু চলে। চাবি দিয়ে তালা খোলার সাধ্যি হামজার নেই। তার হাতে সেই উদ্দীপনাবাহী স্নায়ু অচল প্রায়। জয় অন্ধকারেই হামজার মুখের দিকে তাকিয়ে তালা খোলে। হামজার মুখটায় নিদারুণ কাতরতা। জয়ের বুকে বোধহয় চাপ অনুভব হয়। তবু সে একবার হামজাকে কোষে জড়িয়ে ধরে না। তার রক্তে টান পড়ল বোধহয়। কিন্তু জড়িয়ে ধরতে না পারার ব্যথায় জয়ের চোখ জ্বলে উঠল ঠিকই। বড় ঘর পেরিয়ে নিচতলার পেছনের দরজার ওপারে প্রাচীরের সীমানা। সেই গেট খুললেই পেছনে বিশাল ডোবা। সেখানে বড় ঘরের জানলির বর্জ্য নিষ্কাশিত হয়। সেদিকে জয়কে ছেড়ে দিয়ে বলল, যা, চলে যা, দেখা হবে আবার। জয় দাঁড়িয়ে থাকে। কিচ্ছু বলার নেই কি তার? তবু কেন দাঁড়িয়ে? দ্রুত যা জয়, ওরা এক্ষুনি ভেতরে ঢুকে পড়বে। জয় ধীরে ধীরে কয়েক কদম এগোয়। হামজা তক্ষুনি ডেকে ওঠে, শোন। পা থামে জয়ের। হামজা দৌড়ে যায়। একখানা কাপড় দুই ভাগ করে ছিঁড়ে এক টুকরো বাহুতে বেঁধে দেয়। রক্ত পড়ছিল সেখানে। বাহিনী বোধহয় বাড়ির সীমানায় ঢুকে পড়েছে। দুটো গুলি ফুটল। হামজা একবার কষে জয়কে চেপে ধরে বুকের সাথে। কিছু বলার নেই কারো। হামজা 2 সেকেন্ড অপেক্ষা ঠিকই করল। জয় একটাবার তাকে চেপে ধরবে। ধরল না জয়। হামজা ছেড়ে দিল। বসে পড়ল ওখানেই। নিজের অত বড় শরীরের ভার রাখা দায় হলো হামজার পক্ষে। তার স্নায়ুতে সেই জোর নেই। কিন্তু কিসের জোরে যে সে উঠে দাঁড়িয়ে দ্রুত ফটক আটকায়, তালা লাগায়, বড় ঘর বন্ধ করে দোতলায় উঠে যায়। নয়তো পুলিশ সন্দেহ করবে এদিক দিয়ে জয়কে বের করে দেওয়া হয়েছে। পিছু নেবে জয়ের। জয় চলতি পথে নিজের ওপর খুব হাসে। উন্মাদের মতন হাসে। রাত 1টা বাজছে। তার গন্তব্য কোথায় এখন? সে কোথায় যাবে? কতক্ষণ পুলিশ তাকে ধরতে পারবে না? সে পেছনে কোথাও পাসপোর্ট আর ভিসাটা ফেলে দিয়েছে। এরকম এক চমৎকার মাঝরাতে তার একটা গান গাইতে ইচ্ছে করছে। সে গলা ছেড়ে গান ধরল, আমি কত জনে কত কি দিলাম, আর যাইবার কালে একজন আরো দেখা না পাইলাম, আমি দেখা না পাইলাম। আমার সঙ্গের সাথী, আমার সঙ্গের সাথী কেউ হইল না রে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায় রে, ডাক দিয়াছেন দয়াল আমারে। এতক্ষণ শুনলে অবরুদ্ধ নিশীথের 82তম পর্ব। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে। পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলেই। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।